আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের বাংলা উচ্চারণের কিছু নিয়ম সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তখন আদ্য অয়ের কয়েকটি নিয়ম বোর্ডে লিখে দিয়েছিলাম এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আদ্য অয়ের বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসের কয়েকটি নিয়ম আমি আবার তোমাদের জন্য পুনরালোচনা করছি। প্রথম নিয়ম, আদ্য অ এর পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন এখানটা শব্দ লিখেছি অতয়রস্বীকার। আমি বলেছি আদ্য অ এর পরে যদি হ্রস্বইকার থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে, এটার উচ্চারণ হবে ও এর মতো। তাহলে এখানে কি লিখব? ও তয়রস্বীকার, অতি। আবার এখানে শব্দ লিখেছি নদী। আদ্য অ এর পরে যদি দীর্ঘইকার থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেহেতু অটাকে ও লিখেছি তাহলে নটাকে কি লিখব? আমরা সবাই জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণের যে ক খ গ ঘ এই যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করতে হলে আমাদের স্বরবর্ণ অর্থাৎ অ এর প্রয়োজন হবে। তাহলে নটাকে যদি আমরা ভাঙাই, এটাকে ভেঙে আমরা পাবো নয় হসন্ত যোগ অ। তাহলে আমরা এখানে কিন্তু ইনডাইরেক্টলি একটি অ পাচ্ছি। তাহলে অ এর উচ্চারণ ও হবে, নয়ের উচ্চারণ কি হবে? নয়কার দয়রস্বীকার। এর পরের নিয়মটি ছিল আদ্য অ এর পরে যদি হ্রস্বকার বা দীর্ঘকার থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন অনয়রস্যু অনু। তাহলে এখানে আমি অ লিখেছি, অ এর পরে হ্রস্বকার লিখেছি, তাহলে অ এর উচ্চারণ কি হবে? ও হবে, ও নয়রস্যু অনু। এরপরে বলেছিলাম আদ্য অ এর পরে যদি জফলা থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন অদয় জফলা, এটা লিখেছি আমি যেভাবে লিখেছি তাতে আমাদের উচ্চারণ করতে হয় অদ্য, কিন্তু আমি শব্দটিকে উচ্চারণ করি অদ্য। কেন সেটা বলছি। অ এর পরে জফলা রয়েছে এজন্য অ এর উচ্চারণ ও হবে। আর এখানে আমাদের অন্য আরেকটি নিয়ম জানতে হবে যেটা আমি তোমাদের পরবর্তীতে বলবো। সেটা হচ্ছে জফলা যদি কোনো শব্দের মধ্য বা শেষ বর্ণের সঙ্গে থাকে তাহলে জফলাযুক্ত বর্ণের উচ্চারণ দিতে হবে, দুইবার হবে। সেক্ষেত্রে কি হবে? প্রথম যখন আমি উচ্চারণ করব দয় হসন্ত, তারপরে দয়কার অদ্য। এরপরে বলেছিলাম আদ্য অ এর পরে যদি রফলা থাকে তাহলে উক্ত রফলাযুক্ত বর্ণের উচ্চারণ ও এর মতো হবে। যেমন লিখেছিলাম গ্রহ। দেখো গ এর পরে রফলা রয়েছে, তাহলে কি হবে? গ এর উচ্চারণ গো হবে, রফলা সহ একটা ওকার দিব গ্রহ। এবং শেষের বর্ণে যদি আমাদের আকার রস্বীকার কোনো কিছু না থাকে তাহলে আমরা শেষের বর্ণ একটি ওকার দিব গ্রহ। অ এর পরে আজকে নতুন নিয়ম লেখো। অ এর পরে যদি রফলা থাকে আজকে যে নিয়মটি লেখাবো সেটি হচ্ছে শব্দের আদিতে যদি রেফ থাকে
এবং তারপর শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর যদি রেফ থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন আমি একটা শব্দ লিখেছি এখানে, যেটাকে ভুলে উচ্চারণ করা হয় পর্যায়, কিন্তু এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে পর্যায়। এখন আমরা শব্দটাকে কেন পর্যায় লিখব সেটা আমরা দেখি। শব্দের শুরুতে অ আছে, অ এখানে পয়ের সঙ্গে একটি অ ইনডাইরেক্টলি রয়েছে। আমরা জানি যে প এখানে একটি অ রয়েছে, অ এর পরে রেফ রয়েছে, তাহলে কি হবে? অ এর উচ্চারণ ও হবে, তাহলে প এর উচ্চারণ কি হবে? পো হবে। আর এই যে রেফ, রেফ হচ্ছে রয়ের সঙ্গে হসন্ত। এই যে রেফ, রেফ মানে হচ্ছে রয় হসন্ত, তাহলে আমরা রয় একটা হসন্ত দিব, পোর। এবার দেখো অন্তস্থ জ আছে। আমরা মূল শব্দে যদি অন্তস্থ জ দেখি, কিন্তু যদি এটাকে আমরা ভেঙে এর উচ্চারণ লিখি তাহলে এখানে অন্তস্থ জ থাকলেও আমরা কি করব? এটাকে আমরা বর্গীয় জ লিখব। আকার রয়েছে, আকার দিলাম, আর অন্তস্থ আছে, এটা একটা হসন্ত দিব। কারণ আমরা জানি যে কোনো শব্দ যখন উচ্চারণ করি তার শেষে পর্যায়, দেখো এখানে শেষে অন্তস্থ রয়েছে এবং এই শেষে বর্ণে যদি আকার, রস্বীকার, দীর্ঘিকার কোনো কিছু না থাকে তাহলে আমরা কি করি? এটাকে একটা হসন্ত দেই। আচ্ছা, তাহলে এর পরের নিয়ম লেখো। সাধু ভাষায় ব্যবহৃত সাধু ভাষায় ব্যবহৃত সাধু ভাষায় ব্যবহৃত ক্রিয়াপদের বানানে সাধু ভাষায় ব্যবহৃত ক্রিয়াপদের বানানে হ্রস্বইকার রয়েছে আছে। সাধু ভাষায় ব্যবহৃত ক্রিয়াপদের বানানে হ্রস্বইকার আছে, কিন্তু চলিত ভাষায় হ্রস্বইকার বিলুপ্ত হলেও চলিত ভাষার হ্রস্বইকার বিলুপ্ত হলো তার পূর্ববর্তী অ উচ্চারণে প্রায়শই ওকার এর মতো হয়। যেমন
যেমন করিবার থেকে করবার কি বলেছে, সাধু ভাষায় ব্যবহৃত ক্রিয়াপদের বানান, এই যে কাজ করা, করা থেকে করিবার, এটা একটা ক্রিয়াপদ, বানানের রস্বইকার রয়েছে, এই যে রস্বইকার রয়েছে, কিন্তু চলিত ভাষায় রস্বইকার বিলুপ্ত হলেও যখন আমি সাধু ভাষা থেকে এই ক্রিয়াপদটাকে চলিত ভাষায় রূপান্তর করব বা বলবো, তখন কি হবে, রস্বইকারটা বিলুপ্ত হবে, কিন্তু তার পূর্ববর্তী যে অটা রয়েছে সেটা যখন আমি উচ্চারণ করব তখন কি হবে, অটা ও হয়ে যাবে। সেই হিসাবে কয় ওকার দিলাম, আর রটা এখানে রস্বইকারটা বিলুপ্ত হয়ে যাবে, কি হবে, র থাকবে, র থাকলে এখানে আমরা যেহেতু রটা মধ্যে আমরা উচ্চারণ করি কোর, যখন আমরা করবার বলি তখন দেখো আমাদের জিহ্বাটা আমাদের তালুকে স্পর্শ করে, এরকম যদি হয়, অথবা যদি আমরা দেখি যে এই বর্ণটির সঙ্গে কোনো আকার রস্বইকার কোনো কিছু নাই, তাহলে আমরা কি করব, এই বর্ণের নিচে একটা হসন্ত লাগাবো, কোর বয়াকারে বা র, এটা হচ্ছে শেষে বর্ণে যদি আকার রস্বইকার দীর্ঘিকার রস্বইকার কোনো কিছু না থাকে তাহলে আমরা শেষ বর্ণের সঙ্গে একটি হসন্ত ব্যবহার করব। তাহলে কি হবে, করিবার থেকে আমরা এটাকে কি বলবো, করবার বলবো, ধরিবার থেকে ধরবার, এরকম। আচ্ছা, নেক্সট নিয়ম, পরবর্তী নিয়ম লেখো, শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর যদি ক্ষীয় থাকে তাহলে উক্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে, যেমন এখানে দুটো শব্দ লিখেছি, ক ক্ষীয়, দ ক্ষীয়। দেখো ক এর পরে ক্ষীয়, এটাকে আমরা শুদ্ধ যে উচ্চারণ করব সেটা হচ্ছে কক্ষ, কিন্তু এটাকে আমরা ভুল উচ্চারণে বলে থাকি কক্ষ, সেটা কিন্তু হবে না, এটাকে আমরা কি উচ্চারণ করব, কক্ষ। কেন করব সেটা দেখো, আমরা বলেছি শব্দের শুরুতে যদি অ থাকে তাহলে ক এর সঙ্গে তো অবশ্যই একটা অ আছে, কারণ ক সমান ক হসন্ত যোগ অ, এই অটা কিন্তু ক এর সঙ্গে রয়েছে, তাহলে শুরুতে যদি অ থাকে তারপর ক্ষীয় থাকলে অ এর উচ্চারণ ও হবে, তাহলে কি হবে, ক এর উচ্চারণ কি হবে বলো, কো হবে। দিলাম, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে এখানে পাশে লিখে রাখবে, নিয়মের পাশে লিখে রাখো, ক্ষীয় সমান কয় হসন্ত আর খ, এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু তোমাদের বিভ্রান্ত হতে পারে যে ম্যাডাম আমরা তো জানি ক্ষীয় সমান ক যোগ মূর্ধন্য ষ, এটি হচ্ছে বানানের ক্ষেত্রে, বাংলা বানানের ক্ষেত্রে এই নিয়ম, কিন্তু ক্ষীয়টাকে যখন আমরা মুখে উচ্চারণ করব তখন সেক্ষেত্রে আমরা ক্ষীয়টাকে প্রথমে ক বলবো এবং তারপরে আমরা খ বলবো। তাহলে এখানে কি হবে, কয়ের পরে ক্ষীয় রয়েছে, কয়েকটা উকার দিলাম, ক্ষীয়র জন্য আমরা প্রথমে কয় হসন্ত দিব, কারণ একটা বর্ণ ভেঙে যদি আমরা দুইটা পাই, অর্থাৎ একটা যুক্ত বর্ণ, এটাকে ভেঙে আমরা দুইটা বর্ণ পেয়েছি, তাহলে প্রথমটা যখন আমরা লিখব তখন আমরা সেটার সঙ্গে একটা হসন্ত লাগাবো, কোক। এরপর আমরা বলেছি ক্ষয়ের পর উচ্চারণ হবে খ, উচ্চারণ হবে কয়ের পরে কক্ষ, এবং শেষ বর্ণে কি হবে, যেহেতু আকার রস্বইকার নাই আমরা একটা ওকার ব্যবহার করব, তাহলে এটা শুদ্ধ উচ্চারণ হবে কক্ষ। ঠিক সেভাবে এটা কি হবে, দ এর পরে ক্ষীয় আছে, দয়কার হবে, ক্ষীয় থাকলে কি হবে, প্রথমে কয় হসন্ত তারপরে ক্ষয় একটা ওকার হবে, এটার শুদ্ধ উচ্চারণ হবে দক্ষ, কক্ষ দক্ষ, এভাবে আমরা লিখব।
নেক্সট নিয়ম, একাক্ষর শব্দের প্রথমে অ, একাক্ষর শব্দের প্রথমে অ এবং শেষে দন্ত না থাকলে, একাক্ষর শব্দের প্রথমে অ এবং শেষে দন্ত না থাকলে কোথাও অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন মন। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমি এখানে বলেছি একাক্ষর শব্দ। অক্ষর বেশিরভাগ স্টুডেন্টরাই বুঝতে পারে না যে অক্ষর আসলে কি। আমি যখন মুখ থেকে আওয়াজ করি, যেমন বললাম ক, এটা কি? এটা হচ্ছে ধ্বনি। এই যে কটা আমি বললাম মুখ থেকে, এটা ধ্বনি। কটা যখন আমি লিখলাম, এটা হলো বর্ণ। কয়ের সঙ্গে যখন আমি লয় আকার দিলাম, হলো কলা, এটা হচ্ছে শব্দ। এখন আমরা ধ্বনি জেনেছি, বর্ণ জেনেছি, শব্দ জেনেছি। আমরা এখন জানব যে অক্ষর কি। আমি যদি বলি যে কলা, এখানে কয়টি অক্ষর রয়েছে? আমার বেশিরভাগ শিক্ষার্থী রেসপন্স করবে দুটি অক্ষর রয়েছে। যদি বলি কেন, তোমরা উত্তর দিবে ম্যাডাম ক আর লয় আকার এখানে দুটো, কিন্তু এখানে উত্তর কিন্তু দুটো, কিন্তু তোমাদের যে ব্যাখ্যা সেটি সঠিক নয়। কারণ আমি আরেকটা শব্দ লিখাই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। একটা নাম লিখেছি এখানে রহিম। আমি যদি বলি এখানে কয়টি অক্ষর রয়েছে, বেশিরভাগ শিক্ষার্থী রেসপন্স করবে এখানে 3টি অক্ষর রয়েছে, কিন্তু এখানে রয়েছে 2টি অক্ষর। সেটা কেন? ইংরেজিতে তোমরা জানো যে সিলেবেল কি, যে একটা ওয়ার্ড থাকে, সেটাকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি। ভেঙে ভেঙে ওয়ার্ডটিকে যতবার উচ্চারণ করব সেটা হচ্ছে একটা সিলেবেল। যেমন আমরা যদি বলি বিউটিফুল, বিউটিফুল, এখানে আমরা 3টা সিলেবেল পাই। ঠিক সেভাবেই বাংলা ভাষায়ও একটা শব্দের যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করব, ততটুকুই হচ্ছে কি একটা অক্ষর, শব্দাংশ। তাহলে রহিম যদি আমি বলি র, এটা একটা অক্ষর, হিম একটা অক্ষর, তাহলে কয়টা পেলাম? 2টা পেলাম। তাহলে তোমরা কি অক্ষর বুঝতে পেরেছো? অক্ষর হচ্ছে কোনো শব্দের যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করব, ততটুকুই একটা অক্ষর। এখন দেখি আমরা মূল আলোচনায় চলে আসি। এখানে আছে একাক্ষর শব্দের প্রথমে অ এবং শেষে দন্ত না থাকলে কোথাও অ এর উচ্চারণ ও এর মতো হবে। সে নিয়ম অনুযায়ী একাক্ষর শব্দ, এই যে ম আর দন্ত না লিখেছি, এটা হচ্ছে একাক্ষর, কারণ মন আমি একবার উচ্চারণ করেছি। একাক্ষর শব্দের শুরুতে অ, তাহলে ময়ের সঙ্গে ইনডাইরেক্টলি একটি অ কিন্তু রয়েছে আমাদের, অ, তাহলে ময়ের উচ্চারণ কি হবে? ময়কারে মো হবে। এবং শেষে যদি দন্ত না থাকে, এখানে দন্ত না রয়েছে, তাহলে কি হবে? যে শুরুতে যদি অ থাকে, অয়ের উচ্চারণ ও হবে, ময়কারে মো দিলাম, আর দন্ত না রয়েছে, আমি এটাকে নিচে একটা হসন্ত দিব, কারণ উচ্চারণ করেছি মন। আমাদের এখানের জিহ্বাটা আমাদের দেখো যে তালুকে স্পর্শ করেছে এবং কোনো বাতাস বের হয় নাই, এর জন্য আমরা কি করব? এখানে হসন্ত দিব। যদি হসন্তটা না দেই, তাহলে আমাদের মো ন অ উচ্চারণ হয়ে যায়। মো ন অ, অয়ের সঙ্গে একটা ইনডাইরেক্টলি অ থাকে, নয়ের সঙ্গে,
সেক্ষেত্রে সেজন্য আমরা মন এটাকে উচ্চারণ করার জন্য একটা হসন্ত ব্যবহার করব। পরবর্তী নিয়ম লেখো। অনেতিবাচক অর্থে অনেতিবাচক অর্থে এবং দন্ত স সহিত অর্থে ব্যবহৃত হলে অনেতিবাচক অর্থে এবং দন্ত স সহিত অর্থে ব্যবহৃত হলে তার উচ্চারণ অয়ের মতোই হবে। তার উচ্চারণ অয়ের মতোই হবে ও এর মতো হবে না। যেমন দেখো আমি একটা শব্দ লিখেছি এখানে অবিচার, তাই না? বিচার শব্দের অর্থ আমরা সবাই বুঝি। এই বিচার শব্দের পূর্বে যখন আমরা একটি অ ব্যবহার করেছি তখন শব্দটি অর্থ বিচার এর বিপরীত হয়েছে, অবিচার। তাহলে আমরা কি বলেছি? নেতিবাচক অর্থে, না বোধক অর্থে, বিপরীত অর্থে। অটা যদি মূল শব্দের বিপরীত অর্থে ব্যবহৃত হয় তাহলে কি হবে? অই থাকবে, এর উচ্চারণ ও আর হবে না। সেই হিসাবে আমরা এখানে অটা কি রাখবো? অই রাখবো। অবিচার, আর শেষে যে রটা রয়েছে এটার নিচে আমরা একটা কি করব? হসন্ত ব্যবহার করব। তোমরা যদি ভুলবশত অনেকে বলো ম্যাডাম অয়ের পরে রস্বইকার রয়েছে, অয়ের পর রস্বইকার থাকলে অয়ের উচ্চারণ ও হবে, কিন্তু না, সেটা আমরা ব্যবহার করব না। কারণ আমরা জানি যে অ যদি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় তাহলে কি হবে? অয়ের উচ্চারণ ও এর মতো হবে। ঠিক সেরকম দেখো স যদি সহিত অর্থে ব্যবহৃত হয়, যেমন সঠিক একটি শব্দ লিখেছি, ঠিক এর সঙ্গে সহিত অর্থে স ব্যবহৃত হয়েছে, সেখানেও কি হবে? এই যে স এর উচ্চারণটা স হবে, এটাকে আমরা সো লিখবো না। এখন আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে। দেখো এখানে আমরা দন্ত স লিখেছি, কিন্তু দন্ত স এর উচ্চারণ কখনো কখনো স এর মতো হয়, কখনো স, তালব্য স যেটা আমরা বলি, তালব্য স, স সেরকম ব্যবহৃত হয়। এখানে আমরা দন্ত স এর উচ্চারণ স এর মতো করেছি, সুতরাং আমরা যখন এখানে ভেঙে লিখব তখন আমরা দন্ত সটিকে দন্ত স না লিখে আমরা সব সময় তালব্য স লিখব। স, ঠিক, ঠর শিকারে ঠি আর কয় হসন্ত, সঠিক। আবার যদি লিখি সসীম, সসীম সীমার সহিত সসীম, সেক্ষেত্রে কি লিখব? দেখো এই সটাকে আমরা কি লিখবো? তালব্য স লিখবো, স। এখন দীর্ঘইকার যদি মূল শব্দে থাকে কখনোই আমরা দীর্ঘইকার লিখবো না, কি লিখবো? হ্রস্বইকার লিখবো। তাহলে কি হবে? আর এখানে যে দন্ত স রয়েছে এটা তালব্য স হয়ে যাবে, স সি, আর শেষে ম রয়েছে, ময় আমরা একটা হসন্ত লাগাবো। তাহলে কি হবে? এটাকে সসীম বলবো না, কি বলবো? সসীম বলবো। কারণ স যদি সহিত অর্থে ব্যবহৃত হয় তাহলে স এর উচ্চারণ কি হবে? অ এর উচ্চারণটা এখানে অ থাকবে, ও হবে না। এটা কিন্তু অন্য যে নিয়ম আমরা বলেছি তা থেকে একটু অন্যরকম, একটু ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, তোমাদের তাহলে আমরা আদ্য অয়ের যে নিয়ম ছিল সে নিয়ম, কিছু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে তোমাদের সঙ্গে আর দুদিন আলোচনা করেছি। এখন আমি তোমাদের মধ্য অয়ের যে নিয়ম সেগুলি সম্পর্কে এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। মধ্য অয়ের নিয়ম তোমরা এভাবে লিখে নাও।
মধ্য অ এর নিয়ম। এভাবে লিখে নাও। 1 নাম্বার, শব্দ মধ্যস্থিত অ, শব্দ মধ্যস্থিত অ ব্র্যাকেটে লাগবা ব্যঞ্জন বর্ণে যুক্ত, শব্দ মধ্যস্থিত অ ব্র্যাকেটে লেখো ব্যঞ্জন বর্ণে যুক্ত, আমি পরে বুঝিয়ে দেব। ব্যঞ্জন বর্ণে যুক্ত, শব্দ মধ্যস্থিত ও ব্যঞ্জন বর্ণে যুক্ত, আদ্য অয়ের মতোই, আদ্য অ এর, আদ্য অ এর মতোই রস্বইকার দীর্ঘিকার, রস্বইকার দীর্ঘিকার, রস্যকার দীর্ঘকার, রিকার, রিকার, ক্ষীয় জয় জফলা এর আগে থাকলে, জয় জফলা এর আগে থাকলে সে অ এর উচ্চারণ, সে অ এর উচ্চারণ, সে অ এর উচ্চারণ ওকারের মতোই থাকে। ওকারের মতোই থাকে, যেমন যেমন আমি লিখেছি এখানে কাকলি, এই একটা শব্দ লিখেছি কাকলি, এটাকে আমরা উচ্চারণ করি কাকলি। যেভাবে লেখা আছে সেরকম যদি উচ্চারণ করতাম তাহলে হতো কি কাকলি। আমরা তো বলি না কাউকে কাকলি, এভাবে বলি, বলি না, কি বলি কাকলি বলি। তাহলে এখানে আমরা কিন্তু বলেছি মধ্য অ, মধ্যের অটা কই এইটা, এটাকে আমরা কোন নিয়মে কিভাবে আমরা উচ্চারণ করব সেটা নিয়ে আলোচনা করব। নিয়মটা খেয়াল করো, শব্দ মধ্যস্থিত অ ব্যঞ্জন বর্ণে যুক্ত, এই যে শব্দের মধ্যের যে অটা এটা ব্যঞ্জন বর্ণ মানে কয়ের সঙ্গে যুক্ত যে অটা, আদ্য অয়ের মতোই রস্বইকার দীর্ঘইকার রস্যকার দীর্ঘকার রিকার ক্ষীয় জয় জফলা এর আগে থাকলে, তার মানে কি রস্বইকারের আগে রয়েছে না, লয়ের সঙ্গে রস্বইকার আছে, এর আগে আছে অবশ্যই, যদি এরকম আগে থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। অর্থাৎ মধ্যের যে অটা থাকে সে অ এর পরে যদি রস্বইকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার ক্ষীয় জফলা ইত্যাদি থাকে তাহলে যে মধ্যের যে অটা থাকবে সেটার উচ্চারণ আমরা ও এর মতো করব। সেই হিসাবে আমরা কি করব, মধ্যের অটাকে একটা ওকার দিব। আবার এখানে একটা শব্দ লিখি অতনু, আমরা কিন্তু এটাকে আমরা বলি না অতনু, সেভাবে বলি না, কি বলি অতনু বলি। এখন কথা হলো আমরা মধ্যের যে অ সেটাকে আমরা কেন ও এর মতো উচ্চারণ করব, সেটা হচ্ছে আমাদের নিয়ম। এখন এই যদি আমরা দেখি যে অ এর পরে রস্বইকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার ক্ষীয় জয় জফলা এগুলি থাকে, তাহলে আমরা কি করব, মধ্যের অটাকে ও এর মতো উচ্চারণ করব। তাহলে প্রথম অ ঠিক থাকবে, যেহেতু মধ্য অয়ের নিয়ম, অ তয় করে তো আর নয় অবশ্যই রস্যকারটা থাকবে, এটাকে আমরা কি লিখব, অতনু লিখব। নাম্বার 2, মধ্য অয়ের 2 নাম্বার নিয়ম, 3 বা ততোধিক বর্ণে গঠিত শব্দের তিন বা ততোধিক বর্ণে গঠিত শব্দের 3 বা ততোধিক বর্ণে গঠিত শব্দের 3 বা ততোধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অয়ের আগে যদি
মধ্যে অ এর আগে যদি অ আ অ আ এ ও কার থাকে তাহলে 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 উক্ত মধ্য অ এর উচ্চারণ ও কার এর মতো হবে। তাহলে মধ্য আর উচ্চারণ ওকারের মতো হবে। যেমন এখানে দুটো শব্দ লিখেছি, ক ল দন্ত স, নিচে লিখেছি পয়কার পা গ ল পাগল। নিয়মটা আমি দেখি, 3 বা ততোধিক বর্ণ, এখানে কয়টা বর্ণ রয়েছে? 1 2 3 1 2 3 বর্ণে গঠিত শব্দের মধ্যের অ কোনটা? এই লটা মধ্যের অ, এখানে গটা মধ্যের অ। এর আগে যদি অ আ এ ও, এই 4টা কি অ আ এ ও, এই 4টা যদি আগে থাকে তাহলে কি হবে? মধ্যের যে অটা তার উচ্চারণ ও এর মতো হবে। তাহলে কি লিখবো আমরা? মধ্যের অটা ও এর মতো লিখি, ল একটা ওকার দেব। আর কলস আছে দন্ত স, আমরা এটা উচ্চারণ করি স এর মতো। তাহলে আমরা এখানে দন্ত স না লিখে অবশ্যই তালব্য স লিখব, কলস। আর কি করব? যেহেতু এই বর্ণটা এখানে আকার রস্বীকার কোনো কিছুই নাই, তাহলে কি হবে? আমরা অবশ্যই একটা হসন্ত ব্যবহার করব। ঠিক সেরকম দেখো, মধ্যের যে গ এর সঙ্গে অ রয়েছে, এর আগে আমাদের কি রয়েছে? আকার রয়েছে। যদি এরকম থাকে যে মধ্য অ এর আগে অ আ এ ও থাকে, সেই নিয়মে আমাদের কি এখানে আকার তো আছে, তাই না? তাহলে আকার যদি থাকে তাহলে মধ্যের অটা ও হবে। তাহলে কি হবে? গ একটা ওকার দিব, পয়কারে পা, গয় ওকার, আর লয় হসন্ত, পাগল। তোমাদের মধ্য অয়ের দুটো নিয়ম তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আর এর একটি নিয়ম রয়েছে, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে সেই নিয়মটি সম্পর্কে আলোচনা করব, এবং অন্ত অয়ের যে নিয়মগুলো রয়েছে, হ্যাঁ, সেখান থেকেও কিছু নিয়ম পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালোভাবে এই নিয়মগুলো বাসায় দেখবে।